হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমলকুণ্ড মুক্তিযোদ্ধা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, একজন বাঙালির এই পরিক্রমায় আমরা 2000 বছরের পথ অতিক্রম করব। তার মধ্যে প্রায় 1000 বছর আমরা পার করেছি এবং প্রাচীন যুগ পেরিয়ে প্রাগৈতিহাসিক যুগ পেরিয়ে আমরা মধ্যযুগে এসে প্রবেশ করলাম। এই মধ্যযুগে বাংলার সাহিত্য এবং সংস্কৃতি এক আকাশচুম্বী অবস্থানে গিয়ে পৌঁছেছে, সেটা আমরা তুলে ধরব। তার আগে বাংলার ভাগ্যাকাশে এই সময়ে অর্থাৎ মধ্যযুগের প্রারম্ভে কী ঘটছিল তার ঐতিহাসিক মূল্যটা আমরা তুলে আনছি। বন্ধুগণ, আসুন আমরা মূল কাহিনীতে ফিরে যাই। এ পর্বের নাম শ্রী চৈতন্য যুগ। শ্রী চৈতন্য যুগ অষ্টম পর্ব। 1300 শতকে বাংলার ইতিহাসে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই বললে চলে। এই সময়টি বাংলার বিভিন্ন অংশে মধ্যপ্রাচ্য থেকে আগত তুর্কি হাবশি সুলতানেরা ভাগাভাগি করে শাসন কাজ পরিচালনা করছিল। 1494 খ্রিস্টাব্দে হোসেন শাহ নামে একজন বিদেশি, তিনি ভাগ্য অন্বেষণে দেশে আসেন এবং হাবশি সুলতান শামসুদ্দিনকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন। এই হোসেন শাহের শাসন আমলকে বলা হয়েছে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ। সেটা আমরা পরে আলোচনা করব। এখন তার পরিচয়টা একটু জেনে নিই। তার পূর্ব পরিচয় সম্পর্কে ঐতিহাসিকগণের মধ্যে মতভেদ আছে। কেউ বলছেন তিনি আরব বংশোদ্ভূত, আবার কেউ তারে তুর্কি বলে অভিহিত করেছেন। তার সময়ের বিখ্যাত কবি চৈতন্য মহাপ্রভুর জীবনীকার কবিরাজ গোস্বামীর বিবরণ, শিলালিপি, উদ্ধারকৃত মুদ্র এবং বিভিন্ন আলেখ্য থেকে আমরা আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। হোসেন শাহ অন্যান্য ভাগ্যান্বেষীর মতো দেশে আসেন। এখানে মুর্শিদাবাদ চাঁদপাড়া গ্রামে বসতি স্থাপন করে সেখানে শিক্ষা দীক্ষা শেষে এক কাজীর মেয়েকে তিনি বিয়ে করেন। তারপর সুলতানের অধীনে চাকরি গ্রহণ, বাংলার মসনদ প্রাপ্তি এবং কালক্রমে বাংলার স্বাধীন নিপতি। আমাদের উদ্দেশ্য হোসেন শাহের জীবনী লেখা নয়, বরং আমরা বাংলা ও বাঙালির উন্মেষকালকেই তুলে ধরব। হোসেন শাহ একেবারে বীর, সুশাসক এবং শিক্ষানুরাগী ছিলেন। সিংহাসনে বসেই তিনি কঠোর হাতে বিদ্রোহীদের দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং নিজেকে গৌড়ের অধিপতি বলে ঘোষণা করেন। তিনি প্রথম থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রজাকে সমান অধিকার দেন। আগের মুসলিম শাসকগণ যেভাবে হিন্দু প্রজাদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন, হোসেন শাহ সেটা তুলে দেন। তিনি বাংলায় শিক্ষা দীক্ষা গ্রহণ এবং দেশীয় নারীকে বিবাহ করার ফলে বাংলার কৃষ্টি কালচারের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। আজকাল প্রায়ই আমরা ধর্মনিরপেক্ষতার কথা শুনতে পাই। একজন শাসক কীভাবে নিরপেক্ষ হতে পারে তা জানতে অবশ্যই আমাদের হোসেন শাহর চরিত্রকে ভালোভাবে জানতে হবে। একজন হিন্দু ঐতিহাসিক লিখেছেন, উড়িষ্যা আক্রমণের সময় হোসেন শাহ অনেক মন্দির ধ্বংস করেছিলেন। একজন হিন্দু করেছিলেন। আবার কেউ বলেন গৌড়ে বৈষ্ণবপন্থের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু তার শাসনকালী কার্যকলাপ দেখে আমরা বলবো তিনি নিঃসন্দেহে একজন ভালো মুসলিম শাসক ছিলেন। রাজ্যের মধ্যে অনেক স্থানে নিজ ধর্মীয় প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তিনি ছিলেন পরম সহিষ্ণু এবং উদার মনোভাবাপন্ন ও বাংলার সংস্কৃতির প্রতি অনুরাগী। তার অমাত্যবর্গের মধ্যে রূপ ও সনাতন গোস্বামী নামে দুইজন মন্ত্রীও ছিলেন। সম্ভবত তাদেরই সৌজন্যে রাজসভায় বাঙালি কবিদের আগমন ঘটতে পারে। তৎকালীন বৈষ্ণবদের ভাষায় গৌরেশ্বর বা বঙ্গেশ্বর বা মহারাজাধিরাজ রামায়ণ ও মহাভারত মহাকাব্যের কথা অবগত হন। তখন তিনি নদিয়ার ফুলিয়া গ্রামের কবি কীর্তিবাসকে বাংলায় রামায়ণ রচনার নির্দেশ দান করেন। অপরদিকে তারই আদেশে চট্টগ্রামের শাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবি পরমেশ্বর মহাভারতের বাংলা ভাষা অনুবাদ গ্রন্থ রচনা করেন। এরপর ছুটি খানের আনুকূল্যে শ্রীকর নন্দী মহাভারতের আরও একখানা বাংলা সংস্করণ বের করেন।
অনেকে আবার পদাবলী রচনা করতেও উৎসাহ বোধ করেন। অনুবাদ গ্রন্থ ছাড়াও বিজয়গুপ্ত নামে একজন কবি বিখ্যাত কাব্যগ্রন্থ মনসামঙ্গল রচনা করেন। কাজে কাজেই রাজশক্তির পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা সমৃদ্ধি লাভ করতে থাকে। আমরা এখানে বাঙালি জীবনে রামায়ণ ও মহাভারতের প্রভাব সম্পর্কে একটুখানি আলোচনা করতে চাই। সেগুলি পালাগান যাত্রাগান হিসাবে গ্রামেগঞ্জে, মানে বাংলা ভাষা অনুদিত হওয়ার পর পালাগান যাত্রাগান হিসাবে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ে। এই দুটি মহাকাব্যের চরিত্রগুলি নানাভাবে বাঙালি জীবনকে প্রভাবিত করে। একে তো নদীমাতৃক পলিমাটির সন্তান, বাঙালির হৃদয় ছিল পলিমাটির মতো নরম, ভাঙা গড়ার খেলায় নিহত সেখানে উঠত বিরহের রাগিনী। তাই এবার ভীষণভাবে ফুটে উঠল রাধা কৃষ্ণের প্রেমলীলায় এবং শ্রীকৃষ্ণের মোহন বাঁশরীর সুরে। বাঙালির পারিবারিক ও সামাজিক জীবন একসময় রাধা কৃষ্ণময় উঠল। সেখানে রইল সেখানে রইল না কোনো জাতপাতের বড়াই, যার রেশ বাঙালি জীবন থেকে এখন একেবারে মিলিয়ে যায়নি। আজও আমরা কথায় কথা বলি ওরা যেন রামের ভাই লক্ষ্মণ, সীতার মতো সতীলক্ষ্মী স্ত্রী চাই, লোকটা ভীষ্মের প্রতিজ্ঞা করেছে, কিংবা বেটার জন্য ধর্মপুত্র যুধিষ্ঠির। বাঙালি হিন্দু মুসলমানের ধর্মজীবনের বিভিন্নতা থাকলেও সেদিন রামায়ণ মহাভারতের প্রভাবে তাদের সামাজিক ও কর্মজীবন প্রায় এক হয়ে উঠেছিল। তারই উদাহরণ আমরা এই যুগে এসেও পাই শাহ আব্দুল করিমের গানে। বাংলার নওজোয়ান হিন্দু মুসলমান, বাংলার নওজোয়ান হিন্দু মুসলমান, একসাথে জারি সারি ভাটিয়ালি গাইতাম, আমরা কত সুখে দিন কাটাইতাম, আমরা কত সুখে দিন কাটাইতাম। বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। এই পর্বটা বেশ বড় হবে এবং আমাদের ধীরে ধীরে অগ্রসর হতে হবে। আগেই বলেছি যে এই পর্বটার মধ্য দিয়েই এই হোসেন শাহী আমলে বাংলার সাহিত্য সংস্কৃতি এক গগনচুম্বী উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেটা বর্ণনা করতে আমাদের একটু সময় লাগবে। আপনাদের ধৈর্য ধরে শোনার জন্যে অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল। আবার দেখা হবে। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।